রেডিও তেহরান, শুরু হচ্ছে বিশ্ব সংবাদ। শুরুতেই সংবাদ শিরোনাম। চীনকে মোকাবেলায় এবার 1000 ফাইটার ড্রোন তৈরি করছে যুক্তরাষ্ট্র। পারমাণবিক শক্তি চালিত নতুন সাবমেরিন উদ্বোধন রাশিয়ার। নিজেদের মধ্যে যুদ্ধ এড়াতে মিলিটারি হটলাইন স্থাপন যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে। নিকোলাস মাদুরোকে উৎখাতে ভেনেজুয়েলায় আক্রমণের জন্য ট্রাম্পের প্রতি আহ্বান নোবেল শান্তি পুরস্কার বিজয়ী মাজাদোর। আগ্রাসন মোকাবেলায় চীন, রাশিয়া ও ইরানের কাছে সহায়তা চেয়েছেন ভেনেজুয়েলার প্রেসিডেন্ট মাদুরো। চীনকে মোকাবেলায় এবার যুক্তরাষ্ট্র 1000 শক্তিশালী কমব্যাট ড্রোন বিমান তৈরির কর্মসূচি গ্রহণ করেছে। ইতিমধ্যে শুরু হয়েছে এই কর্মসূচি বাস্তবায়ন কার্যক্রম। 1000 ফাইটার ড্রোন নির্মাণের জন্য যুক্তরাষ্ট্র প্রণয়ন করেছে কোলাবোরেটিভ কমব্যাট এয়ারক্রাফট বা সিসিএ কর্মসূচি। এই কর্মসূচির আওতায় 2024 সালের শুরুতে দুটি সমরাস্ত্র নির্মাতা কোম্পানিকে 2 ধরনের কমব্যাট বা ফাইটার ড্রোন বিমান তৈরির জন্য বাছাই করা হয়। ইতিমধ্যে প্রতিষ্ঠান দুটি একটি করে ড্রোনের প্রোটোটাইপ নির্মাণ করেছে। সর্বশেষ গত শুক্রবার একটি প্রোটোটাইপের সফল ফ্লাইট টেস্ট সম্পন্ন হয়েছে। যে দুটি প্রতিষ্ঠানকে নতুন ফাইটার ড্রোন নির্মাণের দায়িত্ব দেওয়া হয়েছে তার নাম জেনারেল অ্যাটমিক্স এবং আন্ডুরিল ইন্ডাস্ট্রিজ। গত আগস্ট মাসে জেনারেল অ্যাটমিক্স প্রথম তাদের কমব্যাট ড্রোন আকাশে ওড়ায়। এর নাম YFQ-42A। অপরদিকে আন্ডুরিল গত শুক্রবার ক্যালিফোর্নিয়ার একটি অজানা এলাকায় ফ্লাইট টেস্ট পরিচালনা করে তাদের নির্মিত ড্রোনের। এর নাম YFQ-44A। দুটি ফাইটার ড্রোনই দেখতে মানুষ চালিত প্রচলিত যুদ্ধ বিমানের মতো, তবে নতুন নির্মিত ড্রোন বিমান দুটি হবে AI চালিত সেমি অটোনোমাস। এসব ফাইটার ড্রোন যুক্তরাষ্ট্র ব্যবহার করবে তাদের 5th জেনারেশন ফাইটার বিমান F-22, F-35 এবং নির্মাণাধীন 6th জেনারেশন F-47 এর সাথে। যুক্তরাষ্ট্র যখন কোথাও কোনো যুদ্ধ পরিচালনা করবে বা কোনো দেশের বিরুদ্ধে অপারেশনে নামবে, তখন এসব পঞ্চম ও ষষ্ঠ প্রজন্মের যুদ্ধ বিমানের পাশাপাশি উঠতে থাকবে মনুষ্যবিহীন শক্তিশালী ড্রোন বিমান। মানুষ চালিত যুদ্ধ বিমানের মিশনকে সহায়তার পাশাপাশি এসব ড্রোন বিমান শত্রুর বিরুদ্ধে সরাসরি আক্রমণ পরিচালনা, নজরদারি এবং ইলেকট্রনিক ওয়ারফেয়ার পরিচালনা করবে। নতুন নির্মিত প্রতিটি ড্রোন বিমানের খরচ $25 থেকে $30 মিলিয়ন। এই হিসেবে 1000 ড্রোন নির্মাণ ও গবেষণা খাতে খরচ হবে আনুমানিক $40 থেকে $50 বিলিয়ন। 2026 সালে প্রতিষ্ঠান দুটি তাদের নির্মিত ড্রোন বিমান থেকে অস্ত্র নিক্ষেপের পরীক্ষা চালাবে। এক সপ্তাহ আগে ব্রেকিং ডিফেন্স নিউজের খবরে বলা হয়েছে, চীনকে মোকাবেলায় যুক্তরাষ্ট্র আগামী 10 বছরে 300 যুদ্ধ বিমান তৈরির পরিকল্পনা করছে। তবে যুক্তরাষ্ট্রের সমরাস্ত্র প্রতিষ্ঠানগুলোর সক্ষমতা এবং যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক পরিস্থিতির কারণে সেটি সম্ভব নাও হতে পারে। এরই মধ্যে সামনে আসলো চীনকে মোকাবেলায় যুক্তরাষ্ট্রের 1000 শক্তিশালী ফাইটার ড্রোন বিমান নির্মাণের খবর। নতুন 1000 ড্রোন বিমানও যুক্তরাষ্ট্রের নির্মাণের পরিকল্পনা আগামী 10 বছরের মধ্যে। বর্তমানে বিশ্বে সামরিক ড্রোন ব্যবহার ও মোতায়েনের দিক দিয়ে সবচেয়ে শক্তিশালী অবস্থানে রয়েছে যুক্তরাষ্ট্র। তাদের কাছে থাকা MQ-9 রিপার ও RQ-4 গ্লোবাল হক বিশ্বের সবচেয়ে শক্তিশালী ফাইটার ড্রোন। যুক্তরাষ্ট্রের পর সবচেয়ে শক্তিশালী সামরিক ড্রোন রয়েছে রাশিয়ার হাতে। এর নাম ওখহটনিক। এরপর সবচেয়ে শক্তিশালী সামরিক ড্রোনের অধিকারী চীন। এর নাম উইংলং 2। শক্তিশালী সামরিক ড্রোনের দিক দিয়ে চতুর্থ স্থানে রয়েছে তুরস্কের বেরাক্তার TB2। পঞ্চম স্থানে রয়েছে ইসরায়েলের তৈরি হার্মেস 900 ড্রোন। অপরদিকে চীন বর্তমানে বিশ্বে বাণিজ্যিক ড্রোন উৎপাদনে অপ্রতিদ্বন্দ্বী। সারা বিশ্বে যত বাণিজ্যিক ড্রোন ব্যবহার করা হয় তার 90% চীনের তৈরি। এমনকি যুক্তরাষ্ট্রের বাজারেও যত বাণিজ্যিক ড্রোন আছে তার 80% চীনের তৈরি। তবে চীন যেহেতু সস্তা দামের বাণিজ্যিক ড্রোন থেকে শুরু করে শক্তিশালী সামরিক ড্রোন নির্মাণেও সক্ষম, তাই ভবিষ্যতে যে কোনো যুদ্ধক্ষেত্রে নাটকীয় ভূমিকা রাখতে পারে চীনা সস্তা বাণিজ্যিক ড্রোন। কারণ চীন বাণিজ্যিক ড্রোনের আদলে দ্রুত অগণিত সামরিক ড্রোন নির্মাণে সক্ষম। শত শত নয়, বরং হাজার হাজার এসব ড্রোন একসাথে শত্রুর বিরুদ্ধে আক্রমণ চালিয়ে ছত্রভঙ্গ করে দিতে সক্ষম প্রতিপক্ষের প্রতিরক্ষা ব্যবস্থা। বিশেষ করে প্রতিবেশী কোনো দেশের বিরুদ্ধে যুদ্ধে চীনা এসব সোয়ার্ম ড্রোন ভয়ঙ্কর পরিণতি ডেকে আনতে পারে শত্রুর জন্য।
খাবারোভস্ক নামে নতুন একটি টর্পেডো সাবমেরিন নির্মাণ করেছে রাশিয়া। সোমবার এই সাবমেরিন উদ্বোধনের খবর প্রকাশ করেছে রাশিয়ান প্রতিরক্ষা মন্ত্রণালয়। এক সপ্তাহ আগে রাশিয়া উদ্বোধন করে পজিডন নামক ব্যতিক্রমী একটি টর্পেডো মিসাইল। এই মিসাইল ব্যবহার করা হবে নতুন উদ্বোধন করা খাবারোভস্ক সাবমেরিনে। পজিডন টর্পেডো মিসাইলের আওতা ৬,০০০ মাইলের বেশি। এই মিসাইল অ্যান্টিশিপ এবং ল্যান্ড অ্যাটাকে সক্ষম। খাবারোভস্ক একটি পারমাণবিক শক্তিচালিত সাবমেরিন। এটি পানির ৫ মাইল নিচে পর্যন্ত দীর্ঘদিন ধরে অবস্থান করতে সক্ষম। এর ডিসপ্লেসমেন্ট ক্ষমতা ১০,০০০ টন, দৈর্ঘ্য ৩৭০ ফিট। এক সপ্তাহ আগে নতুন পজিডন মিসাইল উদ্বোধন করে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেন, বর্তমানে এ ধরনের টর্পেডো মিসাইল নেই বিশ্বের কারো কাছে। বর্তমানে বিশ্বের সবচেয়ে শক্তিশালী পারমাণবিক সাবমেরিন হল রাশিয়ার টাইফুন ক্লাস সাবমেরিন। রাশিয়া এবং যুক্তরাষ্ট্র উভয়ের কাছে প্রায় সমান সংখ্যক পারমাণবিক সাবমেরিন রয়েছে এবং এই সংখ্যা ৬০টিরও অধিক হবে। দুই দেশের মধ্যে যুদ্ধ এড়ানোর লক্ষ্যে মালয়েশিয়া আলোচনার টেবিলে বসেন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেইথ এবং চীনা প্রতিরক্ষামন্ত্রী অ্যাডমিরাল ডং জন। এই বৈঠক বিষয়ে পিট হেগসেইথ গণমাধ্যমকে বলেছেন, দুই দেশের মধ্যে যুদ্ধ এড়ানোই মিলিটারি টু মিলিটারি যোগাযোগ স্থাপনের লক্ষ্য। যুদ্ধ এড়ানোর ক্ষেত্রে এটি খুবই ভালো একটি উপায়। আগেও দুই দেশের মধ্যে এই যোগাযোগ ব্যবস্থা ছিল, কিন্তু ২০২২ সালে যুক্তরাষ্ট্রের স্পিকার ন্যান্সি পেলোসি তাইওয়ান সফরের পর চীন বাতিল করে এই যোগাযোগ ব্যবস্থা। এর আগে ডোনাল্ড ট্রাম্প যখন প্রথম মেয়াদে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ছিলেন, তখন চীনের সাথে যুক্তরাষ্ট্রের যুদ্ধ পরিস্থিতি সৃষ্টি হয়। এমনকি ট্রাম্প চীন আক্রমণের আদেশ পর্যন্ত দিয়েছিলেন বলে জানিয়েছেন তখনকার যুক্তরাষ্ট্রের সেনা সর্বাধিনায়ক জেনারেল মার্ক মিলি। জেনারেল মার্ক মিলি এক সাক্ষাৎকারে এই তথ্য প্রকাশ করে বলেন, তার চেষ্টায় সেবার এই যুদ্ধ এড়ানো সম্ভব হয়েছিল। চীন তখন খুবই উদ্বিগ্ন হয়ে পড়ে সম্ভাব্য যুদ্ধ বিষয়। জেনারেল মিলি দাবি করেন, তিনি তখন চীনা আর্মিকে আশ্বস্ত করেছিলেন তিনি দায়িত্বে থাকা পর্যন্ত দুই দেশের মধ্যে যুদ্ধ হবে না। যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে যুদ্ধ এড়ানোর চেষ্টার খবরে খুশি নয় ভারতের বিভিন্ন মহল, কারণ যুক্তরাষ্ট্র চীন যুদ্ধ উন্মাদনা তাদের জন্য অনেক সুবিধাজনক। দীর্ঘকাল ধরে চীনকে মোকাবেলায় যুক্তরাষ্ট্র ভারতের উপর নির্ভর করেছে এই অঞ্চলে, কিন্তু বর্তমানে চীন যুক্তরাষ্ট্র বিরোধ অবসানের ফলে যুক্তরাষ্ট্রের কাছে গুরুত্ব কমবে ভারতের। ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে ক্ষমতা থেকে হটাতে দেশটিতে আক্রমণের জন্য যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানিয়েছেন দেশটির নোবেল শান্তি পুরস্কার বিজয়ী মারিয়া করিনা মাচাদো। ব্লুমবার্গকে দেওয়া এক সাক্ষাৎকারে মাচাদো বলেন, অবৈধ শাসক মাদুরোকে ক্ষমতা থেকে উৎখাতের এটাই একমাত্র পথ। মাচাদো বলেন, এটা কোনো রেজিম চেঞ্জ নয়, বরং ভেনেজুয়েলার মুক্তিকামী মানুষকে মুক্ত করার পথ। মাদুরো একজন স্বৈরাচার এবং সে শক্তি প্রয়োগ করে ক্ষমতায় টিকে আছে। চলতি বছর নোবেল শান্তি পুরস্কার লাভ করেন ভেনেজুয়েলায় আত্মগোপনে থাকা মাদুরো বিরোধী রাজনীতিক মাচাদো। তাকে নোবেল শান্তি পুরস্কার দেওয়া নিয়ে বিতর্ক রয়েছে। মাচাদো ডোনাল্ড ট্রাম্পের একজন প্রকাশ্য ভক্ত। মাদুরোকে ক্ষমতা থেকে হটাতে নিজ দেশে যুক্তরাষ্ট্রকে আক্রমণের আহ্বান নিয়ে তার বিরুদ্ধে সমালোচনা চলছে। এদিকে ডোনাল্ড ট্রাম্প রোববার সিবিএসকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, মাদুরো আর কয়েকদিন মাত্র ভেনেজুয়েলায় ক্ষমতায় আছেন। মঙ্গলবার প্রকাশিত বিভিন্ন খবরে বলা হয়েছে, ভেনেজুয়েলা উপকূল ঘিরে যুক্তরাষ্ট্র নতুন করে মিসাইল ক্রুজার এবং অ্যাম্ফিবিয়াস অ্যাসল্ট শিপ মোতায়েন করছে। অ্যাম্ফিবিয়াস অ্যাসল্ট শিপ সাধারণত ব্যবহার করা হয় উপকূলে সেনা অবতরণের কাজে। ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো যুক্তরাষ্ট্রের সম্ভাব্য আগ্রাসন মোকাবেলায় রাশিয়া, চীন এবং ইরানের কাছে সামরিক সহায়তা চেয়েছেন। এ বিষয়ে মাদুরো চিঠি লিখে আবেদন জানিয়েছেন রাশিয়ান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কাছে। চিঠিতে মাদুরো পুতিনের কাছে মিসাইল, ড্রোন, রাডার সহ বিভিন্ন ধরনের সমরাস্ত্র চেয়েছেন। তবে ইউক্রেন যুদ্ধের কারণে রাশিয়ার পক্ষে ভেনেজুয়েলাকে অস্ত্র দিয়ে সহায়তা করা সম্ভব নয় বলে মনে করেন সমর বিশ্লেষকরা। ২০২৫ সালের জুনে সংঘটিত মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ সামরিক আগ্রাসন মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিতে এক নতুন অধ্যায়ের সূচনা করেছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সরাসরি নির্দেশে পরিচালিত ওই ১২ দিনের যুদ্ধে ইরানের বহু সামরিক ও অসামরিক স্থাপনার লক্ষ্যবস্তু হয়, বিশেষত দেশটির পারমাণবিক অবকাঠামো। তবে যুদ্ধোত্তর সময়ে ইরানের রাষ্ট্রপতি মাসুদ পেজিশকিয়ান, পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি এবং নিরাপত্তা উপদেষ্টা আলী লারিজানি যে দৃঢ় অবস্থান নিয়েছেন তা শুধু সামরিক প্রতিরোধ নয়, বরং এক প্রকার জাতীয় পুনর্জাগরণের প্রতীক। পেজিশকিয়ানের ঘোষণা দিয়েছেন, আমরা আবার গড়ে তুলব আমাদের পারমাণবিক শিল্পকে, কারণ জ্ঞান ধ্বংস করা যায় না। এই বক্তব্যটি আজ ইরানের নতুন জাতীয় স্লোগানে পরিণত হয়েছে।
মার্কিন ইসরায়েলি আগ্রাসনের ঘোষিত উদ্দেশ্য ছিল ইরানের তথাকথিত পারমাণবিক অস্ত্র কর্মসূচি ধ্বংস করা, কিন্তু আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা IAEA বহুবার জানিয়েছে ইরান কখনোই পারমাণবিক অস্ত্র তৈরি করেনি, বরং তাদের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ সর্বদাই শান্তিপূর্ণ উদ্দেশ্যে সীমাবদ্ধ ছিল। সুতরাং এই যুদ্ধ আসলে ইরানের প্রযুক্তিগত আত্মনির্ভরতা ভাঙার প্রয়াস ছিল। ইরান গত এক দশকে শুধু পারমাণবিক নয়, বরং ক্ষেপণাস্ত্র প্রযুক্তি, স্যাটেলাইট উৎক্ষেপণ ও মেডিকেল রেডিও ফার্মাসিউটিক্যাল উৎপাদনে ব্যাপক সাফল্য অর্জন করেছে। এই প্রযুক্তিগত অগ্রগতি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের কাছে হুমকি হয়ে ওঠে, কারণ তা মধ্যপ্রাচ্যে পশ্চিমা আধিপত্যের চ্যালেঞ্জ তৈরি করছিল। তাই এই যুদ্ধের প্রকৃত উদ্দেশ্য ছিল ইরানের আত্মবিশ্বাস ভাঙা, তাকে আবার নিষেধাজ্ঞা ও নির্ভরতার ফাঁদে ফেলা। তবে বাস্তবে ফলাফল হয় তার উল্টোটা। যুদ্ধের 12 দিনে অন্তত 1065 জন ইরানি নিহত হয়েছেন, কিন্তু ইরানের পারমাণবিক অবকাঠামো সম্পূর্ণ ধ্বংস হয়নি। তেহরান, নাতানজ ও ইস্পাহানের কিছু স্থাপনায় ক্ষতি হলেও মূল ভূগর্ভস্থ কেন্দ্রগুলো অক্ষত ছিল। এমনকি পেন্টাগনের নিজস্ব প্রতিবেদনও জানায় হামলার কার্যকারিতা সীমিত ছিল। পেজেশকিয়ান বলেন, জ্ঞান আমাদের বিজ্ঞানীদের মস্তিষ্কে থাকে, ভবন ধ্বংস করে সেটি নষ্ট করা যায় না। এই মনোভাব ইরানের জাতীয় পুনর্গঠনের সূচনার চিহ্নিত করে। ইরান এখন ঘোষণা দিয়েছে তারা তাদের পারমাণবিক অবকাঠামো আরও শক্তিশালীভাবে পুনর্গঠন করবে। পারমাণবিক শক্তি সংস্থা ইতিমধ্যে নতুন পরিকল্পনা তৈরি করেছে। ইরান প্রযুক্তিগতভাবে স্বনির্ভর, তাদের কাছে বিজ্ঞানী, প্রকৌশলী এবং গবেষণা পরিকাঠামো রয়েছে। একই সঙ্গে চীন, রাশিয়া ও কিছু ইউরোপীয় গবেষণা গোষ্ঠীও ইরানের পাশে রয়েছে। পেজেশকিয়ানের বক্তব্যে তাই আত্মবিশ্বাসের ছাপ, ধ্বংস করো, আমরা আবার গড়ব। কূটনৈতিকভাবে ইরানও নতুন অবস্থান নিয়েছে। নিরাপত্তা উপদেষ্টা আলী লারিজানি বলেছেন, আমরা আলোচনার বিপক্ষে নই, কিন্তু শর্তযুক্ত আলোচনা গ্রহণযোগ্য নয়। অর্থাৎ ইরান যুক্তরাষ্ট্রের সঙ্গে পুনরায় আলোচনা করতে পারে, তবে তা হবে সমান মর্যাদার ভিত্তিতে। ট্রাম্প প্রশাসন ইরানের সামনে 3টি অগ্রহণযোগ্য শর্ত রেখেছিল: শূন্য ইউরেনিয়াম সমৃদ্ধকরণ, ক্ষেপণাস্ত্র কর্মসূচি বন্ধ এবং ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিকীকরণ। ইরান এগুলোকে সার্বভৌমত্বের লঙ্ঘন বলে প্রত্যাখ্যান করেছে। বিশ্লেষক আমির আলী আদলফাতের ভাষায়, ট্রাম্প এমন শর্ত দিচ্ছেন যা ইরান কখনো মানবে না, যেন ইচ্ছাকৃতভাবে চুক্তি ব্যর্থ করতে চান। যুদ্ধের আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল মার্কিন ডাবল গেম। ওমানের মধ্যস্থতায় ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে গোপন আলোচনার 6 দফা বৈঠক চলছিল। 6ষ্ঠ দফা শুরু হওয়ার আগেই ট্রাম্প ইরানের ওপর আক্রমণের নির্দেশ দেন। পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি এটিকে কূটনৈতিক প্রক্রিয়ার প্রতি বিশ্বাসঘাতকতা হিসেবে আখ্যা দেন। তিনি ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রপ্রধান কায়া কালাসকে ফোনে বলেন, আমরা যখন আলোচনায় ছিলাম তখন তারা বোমা ফেলছিল। এটাই মার্কিন কূটনীতির আসল মুখ। আরাকচি ইউরোপীয় নীরবতারও তীব্র সমালোচনা করেন। তার মতে, ইউরোপ ইসরায়েলের যুদ্ধাপরাধের নীরব দর্শক হয়ে আন্তর্জাতিক নৈতিকতা হারিয়েছে। আরাকচি স্পষ্ট জানিয়েছেন, আমরা দ্রুত আলোচনায় ফিরব না। প্রথমে আমাদের নিশ্চয়তা লাগবে যে আলোচনার মাঝেই আরেকটি আক্রমণ হবে না। এটি ইরানের নতুন কূটনৈতিক বাস্তবতা। তারা এখন সামরিক নিরাপত্তার পাশাপাশি কূটনৈতিক নিরাপত্তাকেও সমান গুরুত্ব দিচ্ছে। এই যুদ্ধের আরেকটি ফল হল ইরানের জনগণের ঐক্যবদ্ধতা ও জাতীয় গর্বের উত্থান। যুদ্ধের পর সাধারণ মানুষ ও বিজ্ঞানীরা একক কণ্ঠে বলেছে, জ্ঞান ধ্বংস করা যায় না। পারমাণবিক কর্মসূচি এখন আর কেবল প্রযুক্তিগত নয়, এটি জাতীয় মর্যাদার প্রতীক। পশ্চিমা প্রচারণায় যেভাবে একে বোমা প্রকল্প হিসেবে উপস্থাপন করা হয়, বাস্তবে তা ইরানের আত্মনির্ভরতার প্রতীক। জনগণ এই প্রকল্পের সঙ্গে আবেগগতভাবে যুক্ত। যুদ্ধকালেও জনগণ সরকারের পাশে থেকেছে। আরাকচি বলেন, আমরা 12 দিনের যুদ্ধ সহ্য করেছি, কিন্তু কেউ পিছু হটিনি। বৈশ্বিকভাবে রাশিয়া ও চীন এই হামলার তীব্র নিন্দা জানিয়েছে। তারা জাতিসংঘের জরুরি অধিবেশন আহ্বানের প্রস্তাব করে। চীন ঘোষণা দেয়, ইরানের ওপর এই হামলা আন্তর্জাতিক আইন ও জাতিসংঘ সনদের লঙ্ঘন। রাশিয়া আরও জানায়, ইরানের সঙ্গে তাদের প্রতিরক্ষা সহযোগিতা বাড়ানো হবে। অন্যদিকে মধ্যপ্রাচ্যে নতুন মেরুকরণ শুরু হয়েছে। একদিকে ইরান, সিরিয়া, লেবাননের হিজবুল্লাহ এবং ইয়েমেনের আনসারুল্লাহ, অন্যদিকে ইসরায়েল, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত। এই বিভাজন এখন কেবল সামরিক নয়, প্রযুক্তি ও কূটনীতিতেও স্পষ্ট।
ইউরোপীয় ইউনিয়ন এখানে সবচেয়ে বেশি বিপাকে পড়েছে। একদিকে তারা যুক্তরাষ্ট্রের মিত্র, অন্যদিকে ইরানের সঙ্গে 2015 সালের JCPOA পারমাণবিক চুক্তি পুনরুজ্জীবিত করার পক্ষে। এই দ্বিধা ইউরোপীয় নীতিকে অচল করে ফেলেছে। ইরানের দৃষ্টিতে ইউরোপ এখন অবিশ্বস্ত মধ্যস্থতাকারী। ভবিষ্যৎ কূটনৈতিক বাস্তবতা অনুযায়ী ইরান এখন শর্তহীন আলোচনার দাবি জানাচ্ছে। তারা 3টি নিশ্চয়তা চায়। যুক্তরাষ্ট্র ভবিষ্যতে সামরিক হামলা থেকে বিরত থাকবে, ইরানের শান্তিপূর্ণ পারমাণবিক কর্মসূচিকে স্বীকৃতি দেবে এবং নিষেধাজ্ঞা প্রত্যাহার করবে। অন্যথায় আলোচনার টেবিলে ফেরার কোনো প্রশ্নই নেই। অন্যদিকে ট্রাম্প প্রশাসনের আগ্রাসী নীতি এখন যুক্তরাষ্ট্রের কূটনৈতিক বিশ্বাসযোগ্যতাকে নষ্ট করেছে। IAEA ও পেন্টাগনের রিপোর্টই দেখা যাচ্ছে আক্রমণের ফলাফল সীমিত ছিল। ফলে ট্রাম্পের অবলিটারেশন দাবি আন্তর্জাতিকভাবে হাস্যকর হয়ে উঠেছে। এটি যুক্তরাষ্ট্রের নৈতিক অবস্থানকে আরও দুর্বল করেছে। ইরানের অভিজ্ঞতা এখন মধ্যপ্রাচ্যের অন্য দেশগুলোর জন্য একটা শিক্ষা। সিরিয়া, ইয়েমেন, এমনকি তুরস্কও দেখছে কিভাবে ইরান সামরিক আঘাতের পরেও প্রযুক্তিগতভাবে টিকে থাকতে পারে। এটি এক নতুন ইসলামী প্রতিরোধ মডেলের জন্ম দিয়েছে, যেখানে সামরিক শক্তির পাশাপাশি জ্ঞানভিত্তিক প্রতিরোধও সমান গুরুত্ব পাচ্ছে। সবশেষে বলা যায়, মার্কিন ইসরায়েলি আগ্রাসন ইরানকে দুর্বল করার পরিবর্তে আরও ঐক্যবদ্ধ করেছে। ইরানের রাজনৈতিক নেতৃত্ব আজ বিশ্বকে এক স্পষ্ট বার্তা দিচ্ছে, আক্রমণ জ্ঞানের মৃত্যু ঘটাতে পারে না, বরং প্রতিরোধের জন্ম দেয়। ইরানের পারমাণবিক পুনর্গঠন কেবল এক প্রযুক্তিগত প্রকল্প নয়, এটি এক রাজনৈতিক, সাংস্কৃতিক এবং মানসিক পুনর্জাগরণ। এই পুনর্জাগরণই আগামী দশকে মধ্যপ্রাচ্যের ক্ষমতার ভারসাম্য নির্ধারণ করবে। যুক্তরাষ্ট্র যদি প্রকৃত শান্তি চায়, তবে তাকে ইরানের সার্বভৌমত্বকে সম্মান করতে হবে এবং আলোচনায় সমান মর্যাদা মেনে নিতে হবে। অন্যথায় ইরান তার নিজস্ব পথে এগিয়ে যাবে, প্রতিরোধের জ্ঞানের এবং পুনর্গঠনের পথে। চীনকে এবার সরাসরি সামরিক আক্রমণের হুমকি দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্পষ্ট ভাষায় বললেন, তাইওয়ান দখলের চেষ্টা করলে বেইজিংয়ে হামলা চালাবে যুক্তরাষ্ট্রের সেনারা। ট্রাম্পের এমন বক্তব্যে কাঁপছে বিশ্ব কূটনীতি। এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে ফের দেখা দিয়েছে যুদ্ধের শঙ্কা। এক টেলিভিশন সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, চীন যদি তাইওয়ানে আগ্রাসন চালায় তবে ভুগতে হবে ভয়াবহ পরিণতি। তার দাবি, বেইজিং তাকে ভয় পায়। তিনি ক্ষমতায় থাকাকালীন তাইওয়ান দখলের সুযোগ পাবে না চীন। তিনি সতর্ক করে বলেন, চীন হামলা চালালে যুক্তরাষ্ট্র তাইওয়ানের গণতন্ত্র ও মানবাধিকার রক্ষায় সেনা পাঠাবে। তবে বেইজিংও অনড়। তাদের দাবি, তাইওয়ান চীনের অবিচ্ছেদ্য অংশ এবং এক চীন নীতির বাইরে কোনো বাস্তবতা নেই। চীনা কূটনীতিক লিউ পেংইউ বলেন, তাইওয়ান চীনের অভ্যন্তরীণ বিষয়, কোনো শক্তি আমাদের থেকে আলাদা করতে পারবে না। বিশ্লেষকরা বলছেন, তাইওয়ান ইস্যু দুই পরাশক্তিকে মুখোমুখি দাঁড় করিয়েছে। যে কোনো সময় সংঘর্ষ শুরু হতে পারে। তাইওয়ান যুক্তরাষ্ট্রের প্রযুক্তি ও সামরিক শক্তির কেন্দ্র। বিশ্বের 60% সেমিকন্ডাক্টর উৎপাদিত হয়, যা ব্যবহৃত হয় মার্কিন যুদ্ধবিমান ও ক্ষেপণাস্ত্রে। এছাড়া তাইওয়ান এশিয়ার কৌশলগত কেন্দ্রবিন্দু, দক্ষিণ ও পূর্ব চীন সাগরের মাঝখানে এমন এক অবস্থান যা চীনের সামরিক সম্প্রসারণে বাধা সৃষ্টি করছে। ওয়াশিংটনের আশঙ্কা, তাইওয়ান হারালে প্রশান্ত মহাসাগরে চীনের প্রভাব বেড়ে যাবে। ঝুঁকিতে পড়বে জাপান, দক্ষিণ কোরিয়া ও ফিলিপাইনের নিরাপত্তা। তাইওয়ান এখন দুই পরাশক্তির সংঘর্ষের নতুন কেন্দ্র। এক পক্ষে যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণ ইচ্ছা, অন্য পক্ষে বেইজিং এর ঐক্য স্বপ্ন। এই দ্বন্দ্বই তৈরি করছে সম্ভাব্য এক ভয়াবহ যুদ্ধের মঞ্চ। যুক্তরাষ্ট্রের হুমকিকে সহায়তায় পরিণত করেছে নাইজেরিয়া। সম্প্রতি নাইজেরিয়ার দিকে এক ভয়ানক অভিযোগের তীর ছুড়ে দেন ট্রাম্প। সেই সাথে তার যুদ্ধ মন্ত্রণালয়কেও নাইজেরিয়ায় অভিযান পরিচালনার নির্দেশ দেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সরাসরি হুমকির পর নাইজেরিয়া জানিয়েছে তারা সন্ত্রাস বিরোধী লড়াইয়ে যুক্তরাষ্ট্রের সহায়তা নিতে প্রস্তুত। তবে শর্ত একটাই, তাদের ভূখণ্ডের সার্বভৌমত্ব যেন অক্ষুণ্ণ থাকে। ট্রাম্প সম্প্রতি অভিযোগ তুলেছেন, নাইজেরিয়ায় খ্রিস্টানদের উপর নিপীড়ন চলছে, আর সে কারণেই তিনি দেশটিতে সামরিক পদক্ষেপের হুমকি দিয়েছেন। শনিবার সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে ট্রাম্প বলেন, নাইজেরিয়া যদি দ্রুত খ্রিস্টান হত্যাকাণ্ড বন্ধে পদক্ষেপ না নেয়, তবে তিনি তার যুদ্ধ মন্ত্রণালয়কে দ্রুত সামরিক অভিযান চালানোর প্রস্তুতি নিতে বলেছেন।
রবিবার রয়টার্সকে দেয়া এক সাক্ষাৎকারে নাইজেরিয়ার প্রেসিডেন্টের মুখপাত্র ড্যানিয়েল বাওলা বলেন, আমরা যুক্তরাষ্ট্রের সহায়তা স্বাগত জানাই, তবে তা আমাদের ভূখণ্ডের অখণ্ডতাকে সম্মান জানিয়ে হতে হবে। তিনি আরও যোগ করেন, দুই দেশের নেতারা বসে কথা বললে সন্ত্রাস বিরোধী লড়াইয়ে যৌথ উদ্যোগে ইতিবাচক ফল আসবে। ট্রাম্প আরও বলেন, নাইজেরিয়া সরকার যদি খ্রিস্টান হত্যাযজ্ঞ চলতে দেয় তবে যুক্তরাষ্ট্র দেশটিকে দেয়া সব ধরনের সাহায্য বন্ধ করবে। এর জবাবে প্রেসিডেন্ট বোলা টিনুবু জানান, তার সরকার ধর্মীয় স্বাধীনতা রক্ষায় অঙ্গীকারবদ্ধ এবং ধর্মীয় অসহিষ্ণুতার অভিযোগ বাস্তবতার সঙ্গে মেলে না। তিনি বলেন, 2023 সাল থেকে সরকার খ্রিস্টান ও মুসলিম নেতাদের সঙ্গে নিয়মিত সংলাপে আছে এবং সবার নিরাপত্তা নিশ্চিতেই কাজ করছে। 200 মিলিয়নেরও বেশি মানুষের দেশ নাইজেরিয়া মূলত দুই ভাগে বিভক্ত, উত্তরে মুসলিম অধ্যুষিত এলাকা আর দক্ষিণে খ্রিস্টান প্রধান অঞ্চল। দেশের উত্তর পূর্বাঞ্চলে প্রায় 15 বছর ধরে চলছে সশস্ত্র সংঘাত। বিশ্লেষকদের মতে এই সংঘাতে খ্রিস্টানদের পাশাপাশি অনেক মুসলিমও প্রাণ হারিয়েছেন। মানবাধিকার সংগঠনগুলো বলছে, নাইজেরিয়ায় বোকো হারাম সহ বিভিন্ন গোষ্ঠীর হামলা দমনে সরকারকে আরও কার্যকর হতে হবে। তবে বিশ্লেষকদের মতে খ্রিস্টান গণহত্যার দাবি ভ্রান্ত এবং সরলীকৃত এক ধারণা। নাইজেরিয়ান মানবাধিকার আইনজীবী ও সংঘাত বিশ্লেষক বুলামা বুকার্তি আল জাজিরাকে বলেন, তথ্য উপাত্তে কোথাও খ্রিস্টান গণহত্যার প্রমাণ নেই। এটি দীর্ঘদিনের এক ডানপন্থী ষড়যন্ত্রমূলক বক্তব্য, যেটি আজ ট্রাম্প আরও উস্কে দিচ্ছেন। তিনি সতর্ক করে বলেন, এমন বিভাজনমূলক বক্তব্য নাইজেরিয়ায় অস্থিতিশীলতা আরও বাড়িয়ে তুলবে। ওয়াশিংটন ভিত্তিক কাউন্সিল অন ফরেন রিলেশনসের আফ্রিকা বিষয়ক সিনিয়র গবেষক এবেঞ্জার ওবাদারে বলেন, এই মুহূর্তে নাইজেরিয়ার সবচেয়ে বেশি প্রয়োজন সহায়তা, বিশেষ করে সামরিক সহায়তা। তবে হঠাৎ হস্তক্ষেপ বা সরকারের কর্তৃত্ব উপেক্ষা করলে সেটি উল্টো ফল বয়ে আনবে। নাইজেরিয়া স্পষ্ট করেছে, যুক্তরাষ্ট্রের সহায়তা তারা স্বাগত জানায়, তবে শর্ত একটাই, সহযোগিতা হতে হবে পারস্পরিক সম্মান ও সার্বভৌমত্বের ভিত্তিতে। শক্তি প্রদর্শন করে চাপিয়ে দেয়া কোনো সিদ্ধান্ত নয়, বরং সমঝোতা ও সম্মিলিত উদ্যোগেই সন্ত্রাস বিরোধী লড়াইয়ে সফল হওয়া যাবে বলে মনে করে দেশটি। শান্তির পায়রাকে খাঁচায় আটকে পুতিন মেতেছেন যুদ্ধের নেশায়, আর তার সেই নেশার ছোবল থেকে এখন রেহাই নেই ইউক্রেনীয় শিশুদের। সম্প্রতি আরো 2 শিশুর প্রাণ কেড়ে নিয়েছে রুশ বাহিনী। পাল্টা হামলা চালাতে ব্যর্থ ইউক্রেনীয় সেনারা। রাশিয়ান ঘাঁটি থেকে একের পর এক গর্জে উঠেছে বিধ্বংসী সব ক্ষেপণাস্ত্র। ইউক্রেনের নিরাপত্তা বলয় ভেদ করে ঢুকে পড়েছে ঘাতক ড্রোন। দিশেহারা ইউক্রেনীয় নাগরিকরা, সেই সাথে যুদ্ধের কোনো কুলকিনারা পাচ্ছেন না জেলেনস্কি। রাশিয়ান সেনারা ঠাট্টা করে বলছে, বিড়ালের মতো লেজ গুটিয়ে নিয়েছে ন্যাটো। প্রেসিডেন্ট জেলেনস্কি এখন একা। রাশিয়ার বিমান ও ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনের ডনেপোপেট্রোভস্ক, ওডেসা, মাইকোলাইভ, জাপোরিঝিয়া অঞ্চল বিপর্যস্ত। এছাড়াও বিভিন্ন শহরের উপকণ্ঠে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলাও চালিয়েছে রাশিয়া। স্থানীয় কর্তৃপক্ষ অনুমান করে এটি ভয়াবহ ইস্কান্দার এম মডেলের ক্লাস্টার হেডেড ক্ষেপণাস্ত্র। রাশিয়ার হামলার জবাবে ইউক্রেনও পাল্টা হামলা চালিয়েছে, যা মোটেও শক্তিশালী নয় বলে দাবি রুশ সৈনিকদের। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, রাতভর তারা 164টি ইউক্রেনীয় ড্রোন ধ্বংস করেছে, যার মধ্যে 39টি কৃষ্ণ সাগর এবং 26টি ক্রিমিয়ায় ধ্বংস হয়েছে। ইউক্রেনীয় সামরিক গোয়েন্দার দাবি, মস্কোর কলসেবয় পাইপলাইনে হামলায় রাশিয়ার সামরিক সরবরাহ ক্ষতিগ্রস্ত হয়েছে। 400 কিলোমিটার দীর্ঘ পাইপলাইনের রামেন্সকি জেলায় 3টি প্রধান ফুয়েল লাইন ধ্বংস হয়েছে। কৃষ্ণ সাগরের উত্তর পূর্ব উপকূলে ইউক্রেনীয় ড্রোন হামলায় টুয়াপোস শহর লক্ষ্য করা হয়। স্থানীয় ইউক্রেনীয় সংবাদ মাধ্যম জানিয়েছে, এই হামলায় একটি ট্যাঙ্কার এবং তেল টার্মিনাল ক্ষতিগ্রস্ত হয়েছে। দোনেক্স অঞ্চলের গুরুত্বপূর্ণ শহর পোক্রোভস্ক নিয়ন্ত্রণের জন্য দুই পক্ষই তীব্র সংঘাতে জড়িত। রাশিয়া দাবি করেছে, হেলিকপ্টার ব্যবহার করে তাদের বিশেষ বাহিনী ইউক্রেনীয়দের হত্যা করেছে, তবে ইউক্রেনীয় সেনারা এই দাবি প্রত্যাখ্যান করেছে। রাশিয়ার মিডিয়া জানিয়েছে, 2টি প্রো রাশিয়ান হ্যাকার গ্রুপ 6টি প্রধান ইউক্রেনীয় বিমা প্রতিষ্ঠানের কম্পিউটার ও ডেটা সিস্টেম হ্যাক করে উচ্চপদস্থ সরকারি ও সামরিক কর্মকর্তা সহ লক্ষ লক্ষ গ্রাহকের ব্যক্তিগত তথ্য চুরি করেছে। এই সংঘাতে সাধারণ মানুষ দৈনন্দিন জীবনে বড় বিপর্যয়ের মুখোমুখি। ইউক্রেন জুড়ে বিদ্যুৎহীনতা, ধ্বংসযজ্ঞ ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে। রাশিয়া ইউক্রেন যুদ্ধের অবসান না হয়ে তা আরও ভয়ঙ্কর ও দীর্ঘমেয়াদী হয়ে যাচ্ছে। পূর্ব ইউক্রেন জুড়ে এখন গর্জে উঠেছে পুতিনের যুদ্ধযন্ত্র। দোনবাসের আকাশে উঠছে রুশ বিজয় নিশান, আর মাটিতে ইউক্রেনের প্রতিরোধ যেন ঢুকছে শেষ নিঃশ্বাস।
একের পর এক ফ্রন্টলাইন ভেঙে রুশ সেনারা এখন ইউক্রেনের গুরুত্বপূর্ণ দুই শহর পোকরভস্ক ও কুপিয়ানস্ক ঘিরে ফেলেছে। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম বলছে এই দুই শহর ঘেরাওয়ের মাধ্যমে পূর্ব ইউক্রেনের যুদ্ধ পরিস্থিতি নাটকীয়ভাবে বদলে দিয়েছে রাশিয়া। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন নিজেই ঘোষণা দেন পোকরভস্ক ও কুপিয়ানস্কের চারদিক থেকে এখন রুশ সেনারা অগ্রসর হচ্ছে। শহর দুটিতে অবরোধ কার্যত সম্পন্ন। আন্তর্জাতিক পর্যবেক্ষকদের সরেজমিনে পরিস্থিতি দেখার আহ্বানও জানিয়েছেন তিনি। পুতিনের এমন ঘোষণা যেন রুশ বিজয়ের নতুন অধ্যায় খুলেছে। অন্যদিকে ইউক্রেনীয় সেনারা বলছে তারা এখনও কঠিন লড়াই চালিয়ে যাচ্ছে। প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির কার্যালয় জানাচ্ছে শহর দুটির চারপাশে গোলাগুলি ও ড্রোন হামলা অব্যাহত রয়েছে। ইউক্রেনের উত্তর পূর্বাঞ্চলে এই অঞ্চলগুলো রক্ষায় তীব্র প্রতিরোধ করে তুললেও রুশ বাহিনীর আধিপত্য ঠেকানো দিন দিন কঠিন হয়ে উঠছে। বিশ্লেষকদের মতে দীর্ঘদিন ধরে ডোনেটস্ক ফ্রন্টে ইউক্রেনের অন্যতম গুরুত্বপূর্ণ লজিস্টিক্স কেন্দ্র হিসেবে পরিচিত পোকরভস্ক এখন যুদ্ধের মোড় ঘোরানোর মূল কেন্দ্রবিন্দুতে। শহরটি হারালে পূর্ব ইউক্রেনের সামরিক সরবরাহ পথ ভেঙে পড়বে। এর ফলে রাশিয়ার অগ্রযাত্রা আরও সহজ হবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। বছরের পর বছর রুশ গোলাবর্ষণে বিধ্বস্ত পোকরভস্ক ও কুপিয়ানস্ক শহর দুটি, কিন্তু এদের অবস্থানই তাদের কৌশলগতভাবে অমূল্য করে তুলেছে। একাধিক সরবরাহ মহাসড়ক ও রেলপথের সংযোগস্থলে অবস্থিত পোকরভস্ক রুশ বাহিনীর জন্য হয়ে উঠতে পারে নতুন ঘাঁটি। এখান থেকে তারা ডনবাস অঞ্চলের বাকি ইউক্রেনীয় শহরগুলোর দিকে দ্রুত অগ্রসর হতে পারবে। অনেকের মতে এটি রাশিয়ার জন্য কেবল সামরিক নয়, মনস্তাত্ত্বিক এক বড় জয়। ইউক্রেনীয় সেনাবাহিনী জানিয়েছে অন্তত 11,000 রুশ সেনা বর্তমানে পোকরভস্ক অঞ্চলে মোতায়েন রয়েছে। শহরের ভেতরেও রুশ ইউনিটের প্রবেশ ঘটেছে বলে দাবি করছে ইউক্রেনীয় সূত্র। জেলেনস্কি আগে সতর্ক করেছিলেন পোকরভস্ক ও কোস্তিয়ান্তিনোভকা শহর রাশিয়ার নিয়ন্ত্রণে গেলে পুরো ডনবাস অঞ্চলে নতুন করে যুদ্ধের দিক বদলে যাবে। অন্যদিকে ইউক্রেনীয় সেনাপ্রধান জানিয়েছেন এখন তাদের প্রধান লক্ষ্য সরবরাহ পথ নিরাপদ রাখা এবং শহরে প্রবেশ করা রুশ পদাতিক বাহিনীকে নির্মূল করা। তবে ময়দানে মোতায়েন থাকা তাদের ইউনিটগুলো জানাচ্ছে রাশিয়ার ব্যবহৃত এফপিভি ড্রোনের কারণে সরবরাহ ব্যবস্থায় গুরুতর জটিলতা তৈরি হয়েছে। তবুও প্রতিরোধ এখনও অব্যাহত রয়েছে। নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন পূর্ব ইউক্রেনের এই দুই শহরে যুদ্ধের গতিপথ নির্ধারণে মুখ্য ভূমিকা রাখবে। পোকরভস্ক যদি পুরোপুরি রাশিয়ার দখলে যায় তাহলে ইউক্রেনের পূর্বাঞ্চল বিচ্ছিন্ন হয়ে পড়বে আর মস্কো সেনারা অগ্রসর হতে পারবে আরও গভীরে। পুতিনের সেনারা যেভাবে ধীরে ধীরে শহর ঘেরাও করছে তাতে মনে হচ্ছে রুশ বাহিনী এবার শুধু দখল নয়, বিজয়ের পতাকা স্থাপন করতে প্রস্তুত। শ্রোতা বন্ধুরা, বিশ্ব সংবাদে এই ছিল আমাদের সর্বশেষ আয়োজন। সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।